ভারত যে ভেতরে ভেতরে তৈরি হচ্ছে তারও আরো একটা প্রমাণ পাওয়া গেল। একটা কাগজ লিখেছে, পুরীর সমুদ্রে যুদ্ধ জাহাজ, হেলিকপ্টার, যুদ্ধ বিমান দেখতে হাজার হাজার মানুষের ভিড়। পুরীর সমুদ্র সৈকতে গেলেই দেখা যাচ্ছে যুদ্ধ জাহাজ, হেলিকপ্টার, যুদ্ধ বিমান, সেগুলি দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড়। অন্তত 15টি যুদ্ধ জাহাজ নোঙর করা হয়েছে পুরীর সমুদ্রে। কিন্তু কি জন্য এই এত যুদ্ধ জাহাজ? কোন বিপদের আসন্ন কারণ? 15টিরও বেশি যুদ্ধ জাহাজ পুরীর উপকূলে নোঙর করা হয়েছে, 10টিরও বেশি হেলিকপ্টার এবং 5টি যুদ্ধ বিমান বর্তমানে অনুশীলন চালাচ্ছে। এই অনুশীলন ইতিমধ্যে হাজার হাজার দর্শককে আকর্ষণ করেছে। দেশের সামুদ্রিক সীমানা রক্ষায় ভারতীয় নৌসেনার কৃতিত্বকে সম্মান জানাতে প্রতি বছর নৌবাহিনী দিবস পালিত হয়। এই অপারেশনে ট্রাইডেন্টের বার্ষিকীকে চিহ্নিত করে। 1971 সালে এই দিনে করাচি হারবারে আক্রমণ করে নৌসেনা, যার ফলে পাকিস্তানের নৌ সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দেয়। এই যে কথাটা এখানে লেখা হয়েছে না, এই কথাটা খুব ইঙ্গিতবাহী। মানে কোথাও যুদ্ধে যাওয়ার আগে এই অনুশীলনগুলো একবার করে নেওয়া হয়। সেই অনুশীলনগুলো এখন পুরীর সমুদ্রে হচ্ছে। আগে কি হতো? আগে বঙ্গোপসাগরের ভেতরে সমস্ত মানে এগুলো হতো, মানে মহড়াগুলো হতো। এখন সেটা পুরীর সমুদ্রের দিকে করা হচ্ছে। তার কারণ হচ্ছে ওড়িশা দিয়ে হচ্ছে আপনার মানে বন্দর যেগুলো ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে, সেই বন্দরগুলোর সামনে হয়তো নোঙর করা হতে পারে। এবং করাচিকে যেভাবে ঘিরে ফেলা হয়েছিল, সে এবারেও সেই একই পন্থা নিতে পারে। মানে একমাত্র বেরোবার রাস্তা হচ্ছে গিয়ে বন্দরগুলো। এই বন্দরগুলোকে যদি আটকে দেওয়া হয় তাহলে বাংলাদেশের বেরোবার কোনো রাস্তা থাকবে না। 3 দিকে সীমান্ত, মানে স্থল সীমান্ত, জল সীমান্তটাকে বন্ধ করে দাও। তার জন্যই উড়িষ্যা উপকূল দিয়ে যুদ্ধ জাহাজগুলোকে এগোনো হচ্ছে। রণতরীর মধ্যে সমস্ত যুদ্ধ বিমান থাকে। বিমান কি হয়? বিমান এখান থেকে উড়বে না, সে যুদ্ধ জাহাজ থেকে ফাঁই করে উড়বে, উড়ে গিয়ে দামাদাম মারবে, বেড়ে আবার চলে আসবে। তারপর C-130 যেগুলো রয়েছে তারা সোলজার নিয়ে যাবে, সোলজার প্যারাট্রুপার দম করে নামাবে, প্যারাট্রুপার নামিয়ে তারা আবার ফিরে চলে আসবে, প্যারাট্রুপার তার কাজ করে ভেতরে ঢুকে যাবে। এই হচ্ছে যুদ্ধের পরিকল্পনা, এগুলো এইভাবে হয়। তো যাই হোক, এখন তো মহড়া হচ্ছে, কি হবে এখন আমি জানি না। মহড়াটা হচ্ছে হঠাৎ কেন পুরীর সমুদ্রে মহড়া হচ্ছে, এটা নিয়েই জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে। তো এখন দেখা যাক, ভবিষ্যতে বোঝা যাবে যে কোন দিকে এই ঘটনা এগোচ্ছে। তবে একটা সাজো সাজো রব যে পড়ে গিয়েছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি বলেছিলাম যে যেরকম যেরকম ঘটনা ঘটবে আমি আপনাদের সামনে এসে ভিডিওতে আমি আপনাদের বলে দেবো, কারণ এটা ডেভেলপ করবে। এটা এখন ঝটপট ডেভেলপ করবে। আমি কটা ভিডিও হয়তো হবে আমি জানি না, হয়তো এটা আমি 2টোর সময় এখন ছাড়ছি, তারপরে হয়তো 5টায় তো একটা ছাড়বো, তারপর ডেভেলপ করলে 9টাতেও একটা ভিডিও আমি ছাড়তে পারি। এখন এইগুলো দিকে একটু নজর রাখবেন। আমার কিন্তু টাইমের কোনো হিসেব থাকবে না, যখন যেরকম পারবো তখন সেরকম অনুযায়ী আপনারা দেখে নেবেন, এই বিশ্বাসটুকু আমার আছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এই হিন্দু নির্যাতন নিয়ে আমাদের মোহাম্মদ ইউনূস বড় গাড্ডায় পড়েছেন। গাড্ডা এখন সারা বিশ্ব ডক্টর ইউনূসকে একেবারে চেপে ধরেছে, নানান দিক দিয়ে বার্তা আসছে। এখন সে খবরটা আনন্দবাজার বার করেছে। আনন্দবাজার লিখছে, ভারতীয় হাই কমিশনকে তলব, বিশ্বজুড়ে প্রবল চাপের মুখে ব্যর্থতা ঢাকার কৌশল বাংলাদেশের। বাংলাদেশের উধাও গণতন্ত্র উল্টে ভারতীয় হাই কমিশনকে তলব। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে আইনি অধিকার না দিতে পারার ব্যর্থতা ঢাকার কৌশল। বিশ্বজুড়ে প্রবল চাপের মুখে ব্যর্থতা ঢাকার কৌশল বাংলাদেশে। তলব করা হলো ভারতীয় হাই কমিশনারকে। আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বিক্ষোভ নিয়ে ভারতীয় হাই কমিশনার বিনয় বার্মাকে ডেকে পাঠানো হয়। বিকেল 4টের আগে ঢাকায় বিদেশ মন্ত্রকের কার্যালয়ে পৌঁছে যান ভারতীয় হাই কমিশনার। কার্যকরী বিদেশ সচিব M রিয়াজ হামিদুল্লাহ অফিসে তাকে ডেকে পাঠানো হয়।
বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার চলছে, আতঙ্কের পরিবেশ, বেছে বেছে হিন্দুদের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে পাল্টা আগরতলায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ দেখানো হয়। শনিবার ঢাকা হয়ে আগরতলা কলকাতাগামী একটি বাস হামলার শিকার হওয়ার পর এই ঘটনা ঘটে। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে জেলবন্দি করে রাখার ছক কষেছে বাংলাদেশ। 1 মাস পিছিয়ে গেছে ইসকনের সন্ন্যাসীর জামিন মামলা শুনানি। সূত্রের খবর, আগামী বছর 2 জানুয়ারির চিন্ময় কৃষ্ণের জামিনের মামলা শুনানি হতে পারে। সন্ত্রাসের ভয়ে কোনো আইনজীবী লড়তে পারলেন না চিন্ময় কৃষ্ণর হয়ে। গতকাল চিন্ময় কৃষ্ণর আইনজীবী রমেন রায়ের ওপর হামলা চালানো হয়, বাড়িঘর ভাঙচুর করা হয় আইনজীবীর। গুরুতর জখম ওই আইনজীবী আইসিইউতে ভর্তি রয়েছেন। এদিন বাকি চিন্ময় রায়ের হয়ে লড়ার জন্য বাকি 50 জন আইনজীবীর কেউই হাজির ছিলেন না চট্টগ্রাম আদালতে। সূত্রের খবর, আতঙ্কে ভুগছেন, আত্মগোপন করেছেন চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা। রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তারির পর সন্ন্যাসীর জামিন আটকাতে মরিয়া বাংলাদেশ সরকার। এর আগে চিন্ময় কৃষ্ণের আইনজীবীদের বিরুদ্ধে বিস্ফোরক আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে বাংলাদেশ পুলিশ। এই যে ভদ্রলোককে যে যিনি মেইনলি এই মামলাটা লড়ছিলেন, তাকে যেভাবে ছুরিকাঘাত করে তাকে আইসিইউতে পাঠানো হয়েছে, তিনি এখন মরণাপন্ন। তার পরিবারের কাছে কিন্তু টাকা নেই, চিকিৎসা করানোর মতো টাকা নেই। একটা আইনজীবীকে যে এইভাবে মারতে পারে, সে দেশে আইন শৃঙ্খলা আছে বলে মনে হয় আপনাদের? পরবর্তী ক্ষেত্রে এখন কি ডেভেলপমেন্ট হয়, এই খবর আরো ডেভেলপ করবে। এই যে যুদ্ধ জাহাজ যে যাচ্ছে, রণতরী যে একেবারে বিমান হেলিকপ্টার সমস্ত যাচ্ছে, হচ্ছে, এর কিন্তু ডেভেলপমেন্ট হবে। তার মানে চুলকিয়ে ঘা করলো তো, ওই কাঁচা ঘুম ভাঙাস না, চুলকিয়ে ঘা করিস না, ওই বালক ব্রহ্মচারী একটা কথা বলে গেছিলেন। এই চুলকিয়ে ঘা করলো, চুলকিয়ে ঘা করতে গিয়ে এখন এই বিষাক্ত হয়ে যাবে। এখন একটা মাথার মধ্যে আমার একটা এসছে জিনিস, সেটা হচ্ছে 1 ডিসেম্বরে ভারত বাংলাদেশকে স্বাধীন করেছিল। কোন এক ডিসেম্বরে, 71 সালের ডিসেম্বরে। এইবারে 2024 সালের ডিসেম্বরে বাংলাদেশকে এবার খণ্ডিত হবে। যে গড়েছিল সেই কি ভাঙবে? আর এই ভাঙানিতে উস্কানি কার? উস্কানি খোদ বাংলাদেশের। যদি বাংলাদেশ ভাঙে, তাহলে বাংলাদেশের কিছু সংখ্যক মানুষের জন্য, ওই 0.1% মানুষের জন্য, বাংলাদেশের সাধারণ মানুষের উপরে একেবারে দুর্গতি, একেবারে কালো দিন ঘনিয়ে আসছে। আমি বরাবর বলে আসছি এটা, যে সাধারণ মানুষের খুব দুর্গতি আসছে, খুব ভবিষ্যৎ খুব কঠিন হয়ে যাবে।